আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ওসমান হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ, প্রধান উপদেষ্টা। ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজনৈতিক দলের নেতাদের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা স্থিতিশীল, একজন শনাক্ত, জানালেন ডিএমপি কমিশনার। হামলাকারীদের ধরতে 50 লাখ টাকার পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে তারেক রহমান। হামলার সাথে স্বাধীনতা বিরোধী শক্তি জড়িত, বিক্ষোভ সমাবেশে বিএনপির অভিযোগ। ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে 15 ডিসেম্বর শহীদ মিনার থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ইনকিলাব মঞ্চের। এবং হাদির ওপর গুলি প্রমাণ করে নির্বাচন আয়োজনের শঙ্কা আছে। বদিউল আলম মজুমদার, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওসমান হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠকে একথা বলেন তিনি। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ষড়যন্ত্র রুখতে সকল দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। তরিক ইসলামের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলার একদিন পরেই সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামের প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, যারা বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের বিপক্ষে তারাই ওসমান হাদির উপর হামলা চালিয়েছে। ওসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলা, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে 10 তারিখ, তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে প্রাণ বিনাশী হামলা হলো এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার প্রফেশনাল খুনির কাজ। এই সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের সহায়তায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। আওয়ামী লীগের সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে। ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এই ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। ফ্যাসিবাদ শক্তিকে মোকাবেলা করতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আওয়ামী লীগ ঢুকে আপনার দলের নেতাকে যে হত্যা করবে না তার নিশ্চয়তা নাই, কারণ গতকালকে আমরা সেটা দেখেছি। ফলে এই জায়গা থেকে যাতে আমরা দায়িত্বশীল হই এবং গণ অভ্যুত্থান এবং বাংলাদেশ প্রশ্নে আমরা যাতে সে ঐক্যটা বজায় রাখি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে নিবিড় 72 ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর শুরু হয়েছে জোরালো তদন্ত। হামলাকারীদের ধরতে ঘোষণা করা হয়েছে পুরস্কার। নির্বাচনের আগে এমন হামলায় অস্থির দেশের রাজনৈতিক অঙ্কন। অনেকের অভিযোগ এর পেছনে হাত রয়েছে পতিত আওয়ামী লীগের। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। আশঙ্কামুক্ত নন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। শুক্রবার ঢাকা মেডিকেলে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসার পর থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চলছে তার। ডাক্তাররা জানান সংকটাপন্ন হাদির জন্য আগামী 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। হামলার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভির ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। সরকারও কঠোর অবস্থান নিয়েছে। হামলাকারীদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। কেউ তাদের পরিচয় জানলে 999 নম্বরে কল করে তথ্য দিতে আহ্বান জানিয়েছে ডিএমপি। নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন গুরুতর আহত হাদির পরিবার। এ সময় প্রধান উপদেষ্টা জানান, দেশে কিংবা বিদেশে ওসমান হাদির চিকিৎসায় যা করণীয় সেটিই করবে সরকার। ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। সকালে মঞ্চ 24 অভিযোগ করেছে এই হামলার পেছনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন জড়িত। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে একটি পরিকল্পনা নিচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেইটা আমরা দেখি নাই। এবং এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে মারাত্মকভাবে আহত হন হাদি। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। হাদির ওপর হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। কোনো মহল এই ঘটনা থেকে ফায়দা নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি বলেন, কারো অসৎ উদ্দেশ্য যাতে বাস্তবায়িত হতে না পারে তা নিশ্চিতে নিজেদেরকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বলেন, দেশকে বাঁচাতে যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী কর্মশালার শেষ দিনে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান সহ 8টি খাতে বিএনপির উন্নয়নের রূপকল্প তুলে ধরে তা বাস্তবায়নে জনসম্পৃক্ততা নিশ্চিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনায় সব শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করেছে বিএনপি, তা বাস্তবায়নে মানুষের সমর্থন অর্জন করতে হবে। প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে, কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম। আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু। মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনশাল্লাহ আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব, যা মানুষের কাছে কাম্য। তারেক রহমান বলেন, হাদির উপর হামলার ঘটনায় প্রমাণিত হয়েছে ষড়যন্ত্র থেমে নেই। দেশ রক্ষার স্বার্থে নিজেদের মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধ থাকতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে। এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই কেবল ষড়যন্ত্র থামবে, তাই যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। জনগণের সমর্থন পেলে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নই বিএনপির একমাত্র লক্ষ্য বলে জানান তারেক রহমান। শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এই মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি ওসমান হাদির ওপর হামলার সাথে জড়িত বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে বিক্ষোভ সমাবেশে দলের নীতি নির্ধারকরা বলেন, নির্বাচন বানচালের অংশ হিসেবে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। পরে বিক্ষোভ মিছিল থেকে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়। রিপোর্ট করছেন মইনুল হাসান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন। সংক্ষিপ্ত সমাবেশে সিনিয়র নেতারা বলেন, হাদির উপর হামলা করে এর দায় বিএনপির উপর চাপাতে চাইছে স্বাধীনতা বিরোধী শক্তি। পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। তাদের ৭১ সালে ৩০ লক্ষ মানুষকে হত্যা, ২ লক্ষ মা বোনের ইজ্জত হরণের পরে যাদের কোনো বিবেকে বাঁধেনি, অনুশোচনা নেই, তারা তো যা ইচ্ছা তাই করতে পারে। এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নীতি নির্ধারকরা। এর আগেই চট্টগ্রামে ইরশাদুল্লাহকে আক্রমণ করেছিল, এখন হাদির উপর আক্রমণ। আমি বলতে চাই, এটা একটি বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র একটি অংশ, চক্রান্তের আরো ষড়যন্ত্র প্রকাশ পাবে। হাদির উপর আঘাতকারী ওরা যেই হোক, জনগণ চিনে ফেলেছে, প্রশাসন চিনে ফেলেছে। তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দেখতে চাই। পরে নয়াপল্টন থেকে বের হয় বিক্ষোভ মিছিল থেকে হাদির উপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার দাবি করা হয়। নয়াপল্টনের বিভিন্ন সড়ক ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে কর্মসূচি শেষ হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে 15 ডিসেম্বর শহীদ মিনার থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ কর্মসূচিতে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার এখন পর্যন্ত অস্ত্রধারীদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। এ সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে তাদের সংগ্রাম চলবে। তারা হুঁশিয়ারি দেন, বাংলাদেশ আর দিল্লির দাসত্ব কায়েম করবে না। শত্রুরা সাবধান, লক্ষ্য বুলেট প্রস্তুত রাখতে পারেন। আমরাও লাল সবুজের পতাকা বুকে পেঁচিয়ে দিয়ে বাংলা কানাচে আমার স্বাধীনতা আজাদির লড়াই চালিয়ে যাব। শরীফ ওসমানদেরকে নতুন করে পাড়ায় মহল্লায় আবার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাব জিন্দাবাদ হয়ে থাকবে। ওসমান হাদির জন্য যে আমাদের অস্ত্র ঝরে, এটা অস্ত্র না, এটা হচ্ছে ক্রোধ। এই ক্রোধ আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির মস্তক সরকার করে চালায় দিবে। আমি এই সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি। 15 তারিখের মধ্যে তারা যদি হাদির হত্যাকারীদের হত্যা করার যারা চেষ্টা করেছে, আততায়ীদের, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইনজারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন। হাদিকে গুলি প্রমাণ করে আগামী নির্বাচন আয়োজনের শঙ্কা আছে, এমন মন্তব্য করে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু ইসিআর আইন শৃঙ্খলা বাহিনী নয়, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসব প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তারেক রহমানের নিরাপত্তায় সরকারকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ করা হবে বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে বিতর্কে অংশ নেয় ঢাকা কমার্স কলেজ ও হাজারীবাগ সরকারি কলেজ। বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়। সুপরিকল্পিতভাবে কাউকে টার্গেট করে গুলি করে হত্যা করবার যে প্রচেষ্টা, বিশেষ করে একজন প্রার্থীকে, এটি কিন্তু আমাদের নির্বাচনকে ভণ্ডুল করবার যে অপচেষ্টা, সে অপচেষ্টাকে কিন্তু এদেশের জনগণ প্রতিহত করবে। এদেশের দেশপ্রেমিক নাগরিক, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারে যারা রয়েছেন, প্রত্যেকে মিলে আমরা আশা করব এই ধরনের অপচেষ্টাকে আমরা প্রতিহত করতে পারবো।
প্রধান অতিথির বক্তব্যে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অর্থবিত্তের মালিক হওয়ার যুদ্ধে লিপ্ত না হয়ে রাজনীতিবিদদের সুষ্ঠু ধারায় ফিরে আসতে হবে। আমাদের অতীতে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই সব নির্বাচনের মাধ্যমে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, বরং একদিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। হাদির উপর হামলার ঘটনায় আগামী নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কাও জানান তিনি। নির্বাচন হবে এটা প্রায় নিশ্চিত করে বলা যেত গতকালের আগে, তো এখন কিছুটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। আমি আশা করি যে আশঙ্কা দূরীভূত হয়ে যাবে। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি জামাত এনসিপি সজাগ না হলে হাদির মতো অনেকেই পলাতক ফেসিবাদী শক্তির টার্গেটে পড়তে পারেন। আগামী 25 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসছেন। আমরা মনে করি প্রত্যেকটি নাগরিকেরই যার যার অনুযায়ী তার নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। আমরা আশা করব বাংলাদেশে যাতে আগামী দিন থেকে, এই মুহূর্ত থেকে এই ধরনের হাদির মতো এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন কাকু না পেতে হয়। সে কারণে আমরা মনে করি জনাব তারেক রহমানের সার্বিক নিরাপত্তা বিধান করবার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতর্কে বিজয়ী হয় বিরোধী দল হাজারীবাগ সরকারি কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফরিদপুর ৩ সদর আসনে। পল্লীকবি জসিমউদ্দিনের স্মৃতি বিজড়িত এই আসনে বিএনপি জামাতের পাশাপাশি ব্যবসায়ী একে আজাদ নির্বাচনী মাঠে নামলে তুমুল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী বলছেন, যিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন তাকেই ভোট দেবেন তারা। এদিকে ফরিদপুর ১ আসনেও জমে উঠেছে প্রচার প্রচারণা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ফরিদপুর থেকে ফিরে আলী আসগর ইমনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। ফরিদপুর ৩ সদর আসনে মোট ভোটার ৪,৬৪,৮৩৪ জন। এ পর্যন্ত ৩টি দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, জামায়াতে ইসলামীর প্রফেসর আব্দুত তাওয়াব এবং খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে আমজাদ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচন তো সুবিধা লাগে না, মানে হাঙ্গামা হবে। এখনো নির্বাচনের মাঠ সেভাবে গরম হয়নি, যেহেতু সামনে নির্বাচন, ইনশাল্লাহ আমাদের ফরিদপুরের নির্বাচন সুষ্ঠু হবে এবং আমরা তরুণ ভোটাররা খুবই আনন্দ এবং উৎসাহের সঙ্গে ভোট প্রদান করব। তবে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি একে আজাদ নির্বাচনে এলে এখানকার ভোটের হিসেব পাল্টে যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। স্বতন্ত্র প্রার্থী হিসাবে যদি একে আজাদ নির্বাচন করে তাহলে ভোটের হিসাব পাল্টে যেতে পারে। আমরা চাই দেশের উন্নয়ন হোক বা জিনিসের দাম কমুক, যাতে গরিব মানুষ সবাই কেনাকাটা খাইতে পারে। ভোট নিয়ে আগ্রহ রয়েছে স্থানীয়দের মধ্যে, তবে প্রচার প্রচারণা কম হওয়াতে সন্তুষ্ট নন তারা। এদিকে ফরিদপুর ১ আসনেও জমে উঠেছে প্রচারণা। প্রচারে নেমে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বহু বেকার মানুষ, তেমনটা শিল্প উন্নত হয়নি। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে অনেক কাজ করার সুযোগ আছে। নির্বাচিত প্রতিনিধি এলাকার মানুষের পক্ষে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বগুড়ায় আছেন সহকর্মী আলী আসগর ইমন। সেখানকার প্রচার প্রচারণার খবর জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি বগুড়া ৬ আসনে। আমরা এখন একটু সরাসরি এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছেন, ভোটার আছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করি নির্বাচনের হালচাল কেমন। তারেক রহমান ভোট করবে, এদেশের মানুষ এখন আনন্দে উৎফুল্ল। তারা কবে ভোট দিবে এই অপেক্ষায় আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী তারেক রহমানকে চাই। সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ভোট নিয়ে বাংলাদেশ থেকে সে নির্বাচিত হবে এবং সে প্রধানমন্ত্রী হবে। যেমনটা শুনছিলাম, এখানকার স্থানীয় মানুষজন বলছিলেন যে রেকর্ড সংখ্যক ভোটে এবার এখান থেকে জনাব তারেক রহমান নির্বাচিত হবে, আর এটাই হবে এই এলাকাবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে যে কোনো সময় পৌঁছে যাব আপনার শহরে, আমাদের সাথে থাকুন। নির্বাচনকে বানচাল করতে শেখ হাসিনার নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর ২ আসনের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে নাটোরের বিক্ষোভের আগে সমাবেশে তিনি এই কথা বলেন। এসময় হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে সকল ভেদাভেদ ভুলে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশ থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনের মাধ্যমে
বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে আগামী দিনে অব্যাহত রাখবে, এটা বানচাল করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা বিশ্বাস করি প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং আগামী দিনে আরো ঘটনা ঘটতে পারে, এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনানীতে একটি হোটেলে সভায় অ্যাটকোর সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, মিডিয়া নিরপেক্ষভাবে তাদের আবেগ নয় বিবেককে প্রাধান্য দিয়ে স্বাধীন চিন্তাভাবনা ও মত প্রকাশের অধিকারের জন্য সচেষ্ট থাকবে। সভাপতি সবাইকে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় উপস্থিত সদস্যরা নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালনের বিষয়ে জানান। সভায় উপস্থিত সদস্যরা নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালনের বিষয়ে একমত পোষণ করেন এবং একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে নিজেদের বলিষ্ঠ ভূমিকা পালনে একাত্মবোধ করেন। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। শ্রমিক অধ্যুষিত গাজীপুর ভাঙা সড়ক আর অনুন্নত নাগরিক সেবায় জর্জরিত। প্রার্থীদের কাছে উন্নত রাস্তাঘাট, নিরাপদ গণপরিবহন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি তাদের। যারা নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারবে এমন প্রার্থীকেই ভোট দেবে গাজীপুরবাসী। গাজীপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। নির্বাচনী প্রচার প্রচারণায় গাজীপুর এখন উৎসব মুখর। জনবহুল টঙ্গী, গাজীপুর সিটির পাড়া মহল্লা, শ্রীপুর কালিয়াকৈরের কারখানা আর কাপাসিয়া কালীগঞ্জের গ্রামীণ জনপদ প্রার্থী ও সমর্থকরা ভোটারের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন। ভোটাররা বলছেন শিল্পাঞ্চল হলেও নাগরিক সেবা থেকে বঞ্চিত তারা। উন্নত রাস্তাঘাট, নিরাপদ গণপরিবহন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি তাদের। যারা মানুষের সেবা নিশ্চিত করতে পারবে এমন প্রার্থীকেই দেবেন ভোট। কলকারখানা, গ্রিন কলকারখানা, সেই সাথে মাদক মুক্ত একটি কাপাসিয়া উপহার দেবে। আমরা প্রার্থীকে আমরা বিজয়ী করব। এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ইত্যাদি দূর করার জন্য যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন তাকে এলাকার মানুষ ভোট দিবে। গাজীপুর শিল্পাঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। দল যখন ঐক্যবদ্ধ হবে 24 ঘন্টার মধ্যেই কালিয়াকৈরের নির্বাচনী বাতাস ভিন্ন খাতে প্রবাহিত হবে। সামাজিক যে বিভাজন তৈরি হয়েছে সেটা নিরসন দরকার। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি যাতে ঐক্যবদ্ধ কাপাসিয়া হিসাবে আমরা এগিয়ে যেতে পারি। চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, অবিচার, প্রতিহিংসা, হানাহানি বন্ধ হবে যার দ্বারা, তাকে ভোট দেন। তরুণরা চায় এলাকাটা সন্ত্রাস মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক। এগুলি তরুণদের প্রত্যাশা এবং এই প্রত্যাশা পূরণে আমরাও অঙ্গীকারবদ্ধ। গাজীপুর জেলার প্রায় 29 লাখ ভোটার এখন অপেক্ষায় তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচনে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, গাজীপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ সদরে আছেন সহকর্মী ঐশী গোস্বামী প্রমা। সেখানকার নির্বাচনী হালচাল জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি রয়েছি নারায়ণগঞ্জের সদরে। এখন অবস্থান করছি ফতুল্লার এলাকায়। নারায়ণগঞ্জকে যারা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আর যারা নারায়ণগঞ্জের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন তাদেরকেই জনগণ ভোট দিবেন। নারায়ণগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে 3টি দলের, এনসিপি, সাথে বাংলাদেশ জামাতে ইসলাম আর বিএনপি। তো সেখানে আমরা 3 প্রার্থীর সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তাদের প্রচারণা বেশ ভালোভাবেই চলছে এই এলাকায়। তারা আশা করছেন যে যারা সৎ পথে থাকবেন জনগণ তাদেরই ভোট দেবে। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঠাকুরগাঁয়ে অনুষ্ঠিত হল দিনব্যাপী উদ্যোক্তা মেলা। পিকেএসএফ এর সহযোগিতায় ইএসটিও কার্যালয়ে এ মেলা উদ্বোধন করেন এম্বাসি অফ ডেনমার্কের কান্ট্রি ডিরেক্টর আচার্য ভ্যালেন্টাইন। এ সময় পিকেএসএফ এর উপমহাব্যবস্থাপক তানভীর সুলতানা, ইএসটিও এর নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান,
সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলায় 40 জন উদ্যোক্তার উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন এবং বিক্রয় করা হয়। উদ্যোক্তারা বলছেন, মূলত পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং বাজারজাতকরণের লক্ষ্যে এ মেলায় অংশ নেওয়া। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। নার্গিস মোহাম্মদী নোবেল পুরস্কার জেতার সময় কারাগারে বন্দী ছিলেন। গত বছর ডিসেম্বরে তাকে কারাগার থেকে মুক্তি পান তিনি। এই মাসের শুরুতে মারা যাওয়া এক আইনজীবীর স্মরণসভা থেকে তাকে সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। খসরু আলী কর্দি নামের ওই আইনজীবীর নিজ অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইরানের নারীদের ওপর দমন পীড়নের বিরুদ্ধে সংগ্রাম এবং মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করার স্বীকৃতি স্বরূপ শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি। বাউলদের ওপর হামলা আর মব কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিতে কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএফইউজের সভাপতি কাদের গনি চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে ট্র্যাপ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের সুস্থ সংস্কৃতির বিকাশে প্রথম ভূমিকা রেখেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরে বিজয়ীদের হাতে ট্যাপ টেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড তুলে দেন কাদের গনি চৌধুরী। অন্যান্যদের পাশাপাশি এবছর এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ এবং এটিএন নিউজের প্রতিবেদক শারমিন রিহা এ পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী ও এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান তাশিক আহমেদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এক ছাদের নিচে প্রজন্মের সেতু বন্ধন স্লোগানকে সামনে রেখে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় যান্ত্রিক দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জয়নুল আবেদিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে দিবসটির উদ্বোধন করা হয়। মেকানিক্যাল বিভাগের প্রাক্তন এবং বর্তমান অ্যালামনাই এতে অংশ নেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবারে খেলার খবর। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে উঠেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি এবং গণবিশ্ববিদ্যালয়। ঢাকা জাতীয় স্টেডিয়ামের প্রথম সেমিফাইনালে এআইইউবি টাই ব্রেকারে ফার ইস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে ফাইনালে ওঠে। আর দ্বিতীয় সেমিফাইনালে গণবিশ্ববিদ্যালয় 6-0 গোলে পরাজিত করে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে ফাইনালে ওঠে। ছেলেদের পর মেয়েদের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি। পরাগ আরমানের রিপোর্ট। প্রথম সেমিফাইনালের লড়াইটা ছিল শিয়ানে শিয়ানে। ফার ইস্ট ইউনিভার্সিটি আর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে শক্তির পার্থক্য খুব একটা নেই। দুদলই গত 2 আসরের রানার্স আপ। শিরোপা তাদের অধরাই, তাই শিরোপা দ্বৈরথে উঠতে নিজেদের সেরা খেলাটাই খেলতে থাকে তারা। নির্ধারিত সময়ের খেলা 2-2 গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকারে গোলকিপারের দৃঢ়তায় ফার ইস্টকে 6-5 গোলে পরাজিত করে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে যায় এআইইউবি। ফাইনাল টার্গেট আমার চ্যাম্পিয়ন, এছাড়া কোনো বিপরীত কোনো চিন্তা নেই, অন্য কোনো ভাবনা আমরা ভাবতে চাই না। ইনশাল্লাহ আমরা চাই, আগেরবার আমরা একটা কষ্ট পেয়ে এই মাঠ ছাড়ছি, আগেরবার আমরা ড্যাফোডিলের সাথে ফাইনালে হেরে গেছি, ওটা আমাদের শুধু একটা ব্যর্থতা ছিল। আমরা আগেরবার অনেক ভালো টিম ছিলাম, বাট আমরা সামহাও হেরে গেছি। ওটা আমাদের সাথে ওটা ওখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা এইবার আরও ভালো টিম গঠন করছি, ভালো টিম করে আমরা পার্টিসিপেট করলাম। এবার ইনশাল্লাহ আমরা আবার ফাইনালে উত্তীর্ণ হয়েছি। এই টুর্নামেন্টের সফলতায় ভবিষ্যতে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার কথা জানান স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার সেলস ও মার্কেটিং ওমর হান্নান। অনেকগুলো উদ্দেশ্য এই টুর্নামেন্টটা শুরু করার পিছনে। প্রথম হচ্ছে যে ফুটবলের জনপ্রিয়তাটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা। সেটা ফিরিয়ে আনতে হলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই জায়গাতে আবার ফুটবলটাকে পপুলার করতে হবে। সেটা ছিল একটা উদ্দেশ্য। ছাত্রদেরকে খেলাধুলার মধ্যে রাখা, এটা হচ্ছে আরেকটা উদ্দেশ্য। এবং খেলাধুলা যখন ভালো ভালো প্লেয়াররা যখন সুযোগ পাবে, তখন এখান থেকে ন্যাশনাল টিমে সার্ভ করার মতো
প্লেয়ার পাওয়া যাবে এবং সেখান থেকেই আসলে ন্যাশনাল টিমে যাবে। আমরা তৃতীয় বছরে এসছি এবার আমাদের একটা প্ল্যান আছে যে গত 3 বছরে যারা খেললো এই টুর্নামেন্টে সেখান থেকে কয়জন ন্যাশনাল টিমের পাইপলাইনে গেল, কয়জন খেলছে, কার কার খেলার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের যে টিম, টেকনিক্যাল কমিটি প্লাস আমাদের যে অর্গানাইজিং কমিটি, তারা খুব নিবিড়ভাবে দেখছেন যে প্লেয়ারদেরকে কীভাবে ন্যাশনাল টিমের সুযোগ দেওয়া যায়, কারা কারা পোটেনশিয়াল প্লেয়ার টু সার্ভ দ্য নেশন। তো সেই দিক থেকেই আসলে আমাদের এই ইস্পাহানি প্রথম আলোর এই উদ্যোগ, যার তৃতীয় বর্ষের আজকের প্রথম সেমিফাইনাল আমরা দেখলাম। আমরা অবশ্যই এই টুর্নামেন্ট অব্যাহত রাখবো এবং টুর্নামেন্টটা আরও বৃহৎ আকারে হবে। আপনারা দেখেন পরপর 3 বছরে, প্রথম বছর 32টা দল, তারপরের বছর 42, এবছর 46টা দল। যদিও 71টা বিশ্ববিদ্যালয় এবছর খেলার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু আমরা আমাদের লজিস্টিক দুর্বলতার কারণে বলেন আর লজিস্টিক আমাদের সুবিধা কম থাকার কারণে আমরা নিতে পারিনি। কিন্তু আগামী বছর আমরা ভেন্যু বাড়াবো, ইউনিভার্সিটির সংখ্যা বাড়াবো, যাতে বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করতে পারে এবং ফুটবলের সেই জোয়ার আবার যাতে আগের জায়গায় ফিরে আসতে পারে। মেয়েদেরকে নিয়েও আমরা একটা টুর্নামেন্ট করতে পারি কিনা, সেটা ইউনিভার্সিটি লেভেল, কলেজ লেভেল, স্কুল লেভেল, কোন লেভেলে হবে সেটা হচ্ছে চিন্তার বিষয়। কিন্তু মেয়েরা যেভাবে বাংলাদেশের সুনাম অর্জন বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, আমরা মেয়েদেরকে নিয়েও আসলে এখন সিরিয়াসলি কনসিডার করছি তাদেরকে দিয়ে এরকম একটা টুর্নামেন্ট করা যায় কিনা। এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেন, এই টুর্নামেন্টের প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করছে। অবশ্যই করছে, কারণ হচ্ছে আজকে যে আমরা টুর্নামেন্টটা শুরু করেছিলাম গত 3 বছর আগে, তখন কিন্তু আমরা অল্প দল নিয়ে করেছিলাম। আজকে 46টা দল অংশগ্রহণ করছে। তার মানে এই খেলার প্রতি ইউনিভার্সিটি প্রত্যেকটা টিমেরই আগ্রহ বেড়েছে। এবার কিন্তু আমাদের 71টা আবেদন করেছিল, আমরা 46টাকে নিয়েছিলাম। সেই ক্ষেত্রে আমরা বলবো সাকসেস। গত 3 বছর যাবৎ আমরা এই টুর্নামেন্টে চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতে চালাবো। এখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসছে। এখানে অনেক প্রিমিয়ার ডিভিশনের ফুটবলার খেলছে, কিন্তু এখন ইন্টার ইউনিভার্সিটির ফুটবলে তারা অংশগ্রহণ করছে। আশা করি এই ধারা যদি অব্যাহত থাকে, অদূর ভবিষ্যতে আমরা এখান থেকে ভালো মানের খেলোয়াড় পাবো। দেশের 46টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে সোমবার দুপুরে। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা সেমিফাইনাল খেলা দুটি সরাসরি সম্প্রচার করে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। 2024 সালের ম্যাক্স BSPA জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন টি স্পোর্টসের সিনিয়র রিপোর্টার রিফাত আল মাসুদ। রাজধানীর এক হোটেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন BSPA আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। সর্বোচ্চ নাম্বার পেয়ে তৌফিক আজিজ খান ট্রফি ও 1 লাখ টাকার অর্থ পুরস্কার জেতেন রিফাত। এবারও 8টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে সিনিয়র ক্রীড়া সাংবাদিক আনোয়ার উল্লাহ ও পারভিন নাসিমা নাহার পুতুলকে সম্মাননা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন BSPA সভাপতি রেজওয়ান উজ্জামান রাজীব এবং সাধারণ সম্পাদক সামন হোসেন সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ওসমান হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ প্রধান উপদেষ্টা। ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাজনৈতিক দলের নেতাদের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা স্থিতিশীল, একজন শনাক্ত জানালেন ডিএমপি কমিশনার। হামলাকারীদের ধরতে 50 লাখ টাকার পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে তারেক রহমান। হামলার সাথে স্বাধীনতা বিরোধী শক্তি জড়িত, বিক্ষোভ সমাবেশে বিএনপির অভিযোগ। ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে 15 ডিসেম্বর শহীদ মিনার থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ইনকিলাব মঞ্চের। এবং হাদির ওপর গুলি প্রমাণ করে নির্বাচন আয়োজনের শঙ্কা আছে বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।